নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সোনালী। শুরু করছি আলো 12। আর এই মুহূর্তে ফ্যামের দিকে নজর রাখবো, সেখানে স্নেহাশিস চক্রবর্তী তিনি বক্তব্য রাখছেন। দুই মহিলাই দাবি করছে বাচ্চাকে মা দিদি, অনেক লোক জড়ো হয়ে গেছে, তারাও বুঝতে পারছে এই বাচ্চার আসল মাকে। তারপর তারা সেই বাচ্চা এবং দুই মহিলাকে নিয়ে গেল রাজার কাছে। রাজাকে কি বলো, রাজা বসে আপনি বিচার করে দিন এই বাচ্চার আসল মাকে। রাজা যখন এক মহিলাকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো বাচ্চার মাকে, মহিলা বলছে রাজা বসে আমি ওর মা। রাজা যখন আরেকজন মহিলাকে জিজ্ঞেস করছে এই বাচ্চার মাকে, সেই মহিলাও বলছে রাজা মশাই আমি ওর মা। রাজাও পড়ে গেল সমস্যায়। ডাকা হলো রাজপুত্রকে। রাজপুত্র এসে বিধান দিল, যেহেতু বিচার করা যাচ্ছে না, বাচ্চাটিকে সমান দুটো টুকরো করে দুই মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবার সেপাই এসে যখন তখন ওই দুই মহিলার মধ্যে একজন মহিলা হাওয়া করে কেঁদে উঠল, বললো না না রাজা মশাই, আমার বাচ্চা চাই না কিন্তু ওকে মারবেন না, আমার বাচ্চা চাই না কিন্তু ওকে মারবেন না। আমরা বুঝতে পারলাম উনি আসল মা, যিনি বাচ্চার অধিকার ত্যাগ করে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে চান। আপনারা হচ্ছে ঠিক সেই রকম প্রকৃত মায়ের। যখনই দলের দায়িত্ব আসে প্রথম পোস্টিং আপনি করেন, প্রকৃত মায়ের দায়িত্ব পালন করেন কিন্তু দলের। এই জন্য আমরা আপনাদের সম্মান জানাই, কর্ণিক জানাই এবং আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিই। দেখুন আমরা দিদি কি সাংঘাতিক কাজ করে দিয়েছেন বাংলায়। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৫-৭৭ বছর। সারা পৃথিবীতে কত রাষ্ট্র ব্যবস্থা আছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে, কত রাষ্ট্র ব্যবস্থা আছে। সেই রাষ্ট্র ব্যবস্থাগুলির দুটো দিক থাকে, একটা হচ্ছে তার দর্শনের দিক, ফিলোসফি, আর একটা হচ্ছে তার প্রয়োগের দিক। এই ফিলোসফির দিকটা যদি আমরা খেয়াল করি, দেখবো সব রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ডেভেলপমেন্টের কথা বলা আছে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে মানুষের কাছে পৌঁছলো কিনা, তার যে প্রয়োগ, সেই প্রয়োগে থেকে গেছে ত্রুটি। মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের সুরাহা আজ পর্যন্ত কোন রাষ্ট্র ব্যবস্থা সেভাবে দিতে পারে। আমাদের রাজ্যে ৩৪ বছর বামপন্থী শাসক ছিল। একটা সময় আমরা যখন কলেজে পড়ি তখন আমি দেখতাম যে এসএফআই এবং বিআইএফ এর ছেলেরা তারা লাল কালি দিয়ে দেয়ালে লিখত সবার জন্য খাদ্য চাই, সবার জন্য শিক্ষা চাই। সুভাষিত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শুরু করেছিল সেই সুভাষিত চক্রবর্তী বয়সের আমরা পেয়েছি না। আমাদের প্রিয় শুভকামী সুভাষিত কাকুর স্বাগতম, সুভাষিত কাকুর স্বাগতম। 2026-এর ভোটে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম সামাজিক প্রকল্পের প্রচার ও বিরোধীদের জবাব দিতে টিম ফ্যাম বৈঠকে যোগ। আইটির সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীদেরও সামনেই রয়েছে। আপনারা জানেন বিধানসভা নির্বাচন 2026-এর, সেই বিধানসভা নির্বাচনের আগেই এই বৈঠক করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল ঠিক করতেই মূলত এই বৈঠক করা হচ্ছে। ভোটের আগেই তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম তারা এই বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। সেখানে কিছুক্ষণ আগেই আপনাদের শোনালাম স্নেহাশিস চক্রবর্তী ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছেছেন। তিনি তৃণমূল কর্মীদের বিশেষ বার্তাও দিচ্ছেন, শুনলেন আপনারা তার বক্তব্য। বিরোধীদের জবাব দিতে এবং একই সঙ্গে সামাজিক প্রকল্পের প্রচার করতে কাজ করবে এই টিম ফ্যাম এবং সেই বৈঠকে যোগ দিয়েছেন আইটির সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীরাও। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজকের এই বৈঠক মূলত কতটা তাৎপর্যপূর্ণ, কারা কারা থাকছেন সেখানে এবং মূলত ঠিক কোন কোন বিষয়ে গুরুত্ব পেতে চলেছে? দেখো, 2026 বাকির চোখ করে, অর্থাৎ রাজ্য বিধানসভা নির্বাচনে বাকির চোখ করে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের গণকৌশল বৈঠক বলা যেতেই পারে। এটা
তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন বলা যেতে পারে, যারা আইটি সেক্টরে কাজ করে, কেয়ারলেস যে আইটি অর্থাৎ কেয়ারলেস তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা এই বৈঠকে বসে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য, বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচারের পাশাপাশি বিরোধীদের যে কুৎসা, সেই কুৎসার জবাব দিতে প্রস্তুত এই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার টিম। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কংগ্রেসের আইটি সেক্টর কর্মীরা এসছে, যারা রয়েছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে একদিকে যেমন রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো মানুষের সঙ্গে ঘুরিয়ে দেওয়া, পাশাপাশি বিরোধী যারা রয়েছে অর্থাৎ বিজেপি, কংগ্রেস, তাদের যে অপপ্রচার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘিরে বেড়াচ্ছে, তার জবাব দেওয়া। লক্ষ্য হচ্ছে 2026 নির্বাচন, এবং সেই নির্বাচনকে একদিকে যেন প্রচার করা সরকারের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলো তুলে ধরা, অপরদিকে যে কুৎসা হচ্ছে সেই কুৎসার জবাব দেওয়া। ইতিমধ্যে এই মঞ্চে এখানে এসেছেন বৈঠকে আশিস চক্রবর্তী, রাজনীতি পরিবহন দপ্তরের মন্ত্রী এসেছেন, সাংসদ এখানে সুভাষ, তিনিও এসছেন। আসার কথা রয়েছেন এখানে বাবুল সুপ্রিয়, আইনি এছাড়াও আসতে পারে নচিকেতা চক্রবর্তী, সেইভাবে জানতে পারছি। সব মিলে প্রায় 1000-200-এরও বেশি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ফার্মের যারা যে সমস্ত সংগঠন রয়েছে, যারা মূলত সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তৃণমূল কংগ্রেসের শাসন দলের কাজ করে, তারা উপস্থিত হয়েছে। এই সম্মেলন থেকে বিভিন্ন জেলার যে জেলা কমিটি আছে, সেই জেলা পাশাপাশি ভোট কমিটিও তৈরি করা হবে, এমন থেকে সূত্রভাবে জানা যাচ্ছে। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে অভিযোগের তদন্ত। বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির অন্দরের ভিডিও এবার প্রকাশ্যে এসেছে। গুদাম ঘরে ছড়িয়ে ছিটিয়ে পোড়া টাকা, বাড়ি থেকে উদ্ধার পোড়া টাকার 3টি ছবি এবং একটি ভিডিও প্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণ সেই টাকা পাওয়া গিয়েছিল যশবন্ত বর্মার বাড়িতে, এবং সেই যে অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় হতে দেখা দিয়েছে আমরা দেখেছিলাম, এবং সেই অভিযোগ সামনে আসার পরই কিন্তু এই যে ভিডিওটা প্রকাশ্যে এসেছে। দমকল কর্মীরা জানিয়েছিলেন যে তার বাড়িতে থলে ভর্তি যে পোড়া টাকা উদ্ধার করা গিয়েছিল, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কি বিপুল পরিমাণ টাকা তা পুড়ে গিয়েছে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, 3টি ছবি এবং একটি ভিডিও। সেই ভিডিও এবার প্রকাশ্যে এসেছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আমরা প্রথমে দেখলাম যে এই অভিযোগ সামনে এসেছিল, এবং তার পরবর্তীতে গতকালই দমকল প্রধান জানিয়েছিলেন যে তার বাড়িতে অর্থাৎ যশবন্ত বর্মার বাড়িতে কোনো টাকাই নাকি মেলেনি, এবং আজ এই ভিডিও প্রকাশ। কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে একটা অদ্ভুত অস্বচ্ছতা প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছিল, যে বিচারপতির বাড়ি থেকে ওই ধরনের অত পরিমাণ বিপুল পরিমাণ টাকা, যদিও এখনো টাকা সরকারিভাবে কিন্তু কত পরিমাণ টাকা এটা বলেনি, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও অত বড় একটা অভিযোগ সত্ত্বেও তাকে শুধুমাত্র তার পুরনো জায়গায় এলাহাবাদে আবার তাকে বদলি করে দেওয়া হলো। এখান থেকেই প্রথম বিতর্কটা শুরু হলো। তারপর এখন বলা হচ্ছে যে হ্যাঁ, 3 সদস্যের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে 3 সদস্যের এর একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3টি হাইকোর্টের 3টি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে, এবং সেই তদন্ত চলবে, এবং সেই তদন্তে সংক্রান্ত প্রাথমিক পর্যায়ে তার বক্তব্য পেশ করা হয়েছে এর পক্ষ থেকে, অর্থাৎ এখানে অভিযুক্ত বিচারপতি ভার্মার পক্ষ থেকে, এবং তিনি অস্বীকার করেছেন যে এই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তার পরিবারেরও কোনো সম্পর্ক নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এত বড় একটা ঘটনার পর সাধারণত জয়দা শোনা যাচ্ছে? সঙ্গে থাকুন জয়ন্তদা। আপনাদের জানিয়ে রাখি, গুদাম ঘরে এই ভর্তি পোড়া টাকার যে ছবি, যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিওই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই সেই ভিডিও সমেত সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দিল্লি হাইকোর্টের রিপোর্ট আপনাদের জানিয়ে রাখি, যশবন্ত বর্মার
বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই আমরা দেখেছিলাম, শোরগোল পড়ে গিয়েছিল এবং সেই ঘটনারই এবার সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যশবন্ত ভার্মার বাড়ির অন্দরের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার গুদাম ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া টাকা, একেবারে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেমনটা বলছিলেন আপনি, হ্যাঁ, খুবই ভয়ঙ্কর অভিযোগ এবং অভিযোগটা তো বড় অভিযোগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার থেকেও বড় কথা যেটা হচ্ছে অদ্ভুত একটা অস্বচ্ছতা দেখা দিয়েছিল প্রথম থেকেই। সেটা হচ্ছে যে যার বাড়ি থেকে ওই পরিমাণ বিপুল পরিমাণ টাকার অবশ্য সরকারিভাবে এখনো কত টাকা সেটা বলা হয়নি, জানানো হয়নি, কিন্তু ওই বিপুল পরিমাণ টাকা যা আজকে সরকারি এতেই আপলোড করা হয়েছে যে যার ছবি দাবি করা হচ্ছে, তা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে সেফ তার পুরনো জায়গায় তাকে বদলি করা হলো। এইখান থেকে প্রথম বিতর্ক শুরু। তারপরে এখন প্রধান বিচারপতি খান্নার নির্দেশে 3 সদস্যের একটা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি প্রাথমিকভাবে তারা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার কাছে বিচারপতি ভার্মা ও তার এক্ষেত্রে অভিযুক্ত যিনি, যার বাড়ি থেকে পাওয়া গিয়েছে টাকা, সেই বিচারপতি তিনি নিজে তার বক্তব্য জানিয়েছেন যে ওই যে টাকার কথা বলা হচ্ছে তার সঙ্গে তার পরিবার বা তার কোনো সম্পর্ক নেই। সেটা তদন্ত সাপেক্ষ বিষয়ে সম্পর্ক আছে কি নেই, কিন্তু যে আচরণ প্রথম থেকে প্রশাসনিক স্তরে যেটা হয়েছে সেটা খুবই মানে অস্বচ্ছতা ভরা বলা যেতে পারে। সুতরাং এই বিতর্কটা আরো গভীর জায়গায় চলে গিয়েছে। এখন দেখার যে এই তদন্ত কমিটি শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় এবং কি ব্যবস্থা করে। যদিও বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা শুধু কোনো তদন্ত কমিটির থাকে না, তারা সুপারিশ করতে পারে। এটা একমাত্র ইমপিচমেন্ট, অর্থাৎ সেটা সংসদে সেটা হতে পারে। সেটা খুবই মানে গুরুতর একটা বিষয়। সেটা তার আগে এই তদন্ত কমিটি শেষ পর্যন্ত কি রিপোর্ট দেয় সেটাই দেখা। তার কারণ হচ্ছে যেহেতু সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে টাকা ওই দমকল বাহিনী যায় তারা পেয়েছে, এবং সেই অস্বীকার করার বিষয়টা এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে হয় সেই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। তো এখন অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত কি রিপোর্ট আসে বা তারা কি রিপোর্ট দেয়, তারা কি সুপারিশ করে বিচারপতি ভার্মার সম্পর্কে। একেবারে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে জয়ন্ত। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। বাড়ি থেকে টাকা উদ্ধারের অভিযোগ অস্বীকার বিচারপতি ভার্মার। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিল্লি হাইকোর্টের রিপোর্ট প্রকাশের পর প্রতিক্রিয়া অভিযুক্ত বিচারপতির। টাকার উৎস কি? রিপোর্ট প্রকাশের পর বিচারপতি যশবন্ত ভার্মাকে প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। আপনাদের জানিয়ে রাখি, পুরো বিষয়টিকেই ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। টাকার উৎস কি? রিপোর্ট প্রকাশের পর বিচারপতি যশবন্ত ভার্মাকে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। আমরা সম্প্রতি দেখেছিলাম যে যশবন্ত ভার্মার বাড়িতে সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং সেইখানে গিয়েই মূলত দমকল কর্মীরা তারা এই পোড়া টাকা উদ্ধার করেছিলেন, তারা সেই পোড়া টাকা দেখতে পেয়েছিলেন। যদিও গতকালই আমরা দেখেছিলাম যে দমকল প্রধান তিনি কিন্তু জানিয়েছিলেন যে শুধুমাত্র সেখানে আগুন নেভাতে গিয়েছিলেন দমকল কর্মীরা এবং আগুন নিভিয়েই তারা চলে এসেছিলেন, সেখানে কোনো এই ধরনের টাকা কিছু পাওয়া যায়নি। কিন্তু তার পরবর্তীতেই আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পোড়া টাকার সেই ছবি
বিপুল পরিমাণ সেই পোড়া টাকার ছবি এবং ভিডিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে দমকল প্রধান সেই মন্তব্য কেন করেছেন? তার পাশাপাশি যশবন্ত বর্মা তিনি কিন্তু বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে কোথাও গিয়ে। এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন বিচারপতি বর্মা এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিল্লি হাইকোর্টের রিপোর্ট প্রকাশের পর এই প্রতিক্রিয়াই জানিয়েছেন অভিযুক্ত বিচারপতি এবং সেখানেই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে এত বিপুল পরিমাণ টাকার উৎস কি, রিপোর্ট প্রকাশের পর বিচারপতি যশবন্ত বর্মাকে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ করেছেন বিচারপতি যশবন্ত বর্মা। লোকসভার আসন পুনর্বিন্যাস আরো 25 বছরের জন্য স্থগিত রাখার দাবি জানালো জয়েন্ট অ্যাকশন কমিটি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে কমিটির বৈঠক হয়। চেন্নাইয়ের বৈঠকে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী ও 1 রাজ্যের উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মর্মে প্রস্তাব পাশ করা হয়েছে। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দক্ষিণের মুখ্যমন্ত্রীরা এক কাট্টা। লোকসভার আসন পুনর্বিন্যাস আরও 25 বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সহ দক্ষিণের অন্য মুখ্যমন্ত্রীরা। স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার দাবিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে চেন্নাইতে জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠক হয়। শনিবার বৈঠকে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। হাজির ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারও। যৌথ কমিটির প্রস্তাবে বলা হয়, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রায় এখনো পৌঁছানো যায়নি। এই পরিস্থিতিতে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত আরও 25 বছর স্থগিত রাখা হোক। এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনের আহ্বানে আসন বিন্যাস নিয়ে বৈঠকে ঐক্যবদ্ধ পদক্ষেপের ডাক দিল দাক্ষিণাত্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একতরফা উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি প্রতিবিধান চাওয়ার বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। 2019 লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করেছে বলে সূত্রের খবর। 2029 লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। সূত্রের খবর, জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সদস্য সংখ্যাও বৃদ্ধি হওয়ার কথা। দক্ষিণের রাজ্যগুলির তুলনায় হিন্দি বলয়ের রাজ্যগুলি থেকে লোকসভার আসন সংখ্যা অনেকটাই বাড়বে। গোটা বিষয়ে বিজেপির লাভবান হওয়ার কথা। ফলে দেশের রাজনীতিতে দাক্ষিণাত্যের কণ্ঠরোধ হবে। তাই বিজেপির এই কৌশল রুখতে এবার এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে এককাট্টা হয়েছেন দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিরা। কলকাতা টিভি। নজর রাখবো রাজ্যের খবরের দিকে। 4 দিন পরেও সমাধান অধরা। জলকষ্টে জেরবার হাওড়ার বিলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। কলকাতা পুরসভার তরফে পাঠানো হয়েছে জলের গাড়ি। ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়েছে সাধারণ মানুষের। অন্যদিকে এলাকায় ধস অব্যাহত, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। রবিবার ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীদের। সেখান থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। বেলগাছিয়া ভাগাড়ে বিপত্তি, জলের পাইপ ফেটে। তারপরে দেখা যায় যে এই পাইপের ওপর অতিরিক্ত ময়লার চাপে এই পাইপ ফেটে যায়। পাইপ সারানোর কাজে হাত লাগায় পুরসভার তরফ থেকে, কিন্তু তারপরে আরেক ঘটনা ঘটে। দেখা যায় যে এই এলাকায় বিভিন্ন জায়গায় প্রায় 10 ফুট রাস্তা এবং বাড়ি ভেঙে উঠে গেছে। আমি দেখাবো চিত্রটা, যে রাস্তাটা কত নিচু ছিল। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছ যে একেবারে ফাটল ধরেছে এবং কতটা রাস্তা উঁচু হয়ে গেছে। অর্থাৎ এই জায়গার যে জমি, সেই জমিটা প্রায় 10 ফুট ওপরে উঠে গেছে এবং বাড়ি ভেঙে গেছে, বাড়ি হেলে পড়েছে। আমি আরও আগের রাস্তায় দেখাবো যে কিভাবে ফাটল ধরেছে এবং বাড়িগুলো কিভাবে ভেঙে গেছে। অর্থাৎ একটা ঢিপি তৈরি হয়ে গেছে, রাস্তাটা অনেকটা উঁচু, 10 ফুট উঁচু হয়ে গেছে রাস্তাটা। বিপদের একেবারে চরম সীমায় গেল। দেখতে পাচ্ছ যে বাড়িটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ভূমিকম্প হলে যেভাবে বাড়ির ক্ষতিগ্রস্ত হয় সেইভাবেই ক্ষতি হয়েছে। এলাকার বাসিন্দারা যেটা বারবার বলছে, তাদের পুনর্বাসন দেওয়া হোক, তাদের এই জায়গায় বাড়ি সারানো হোক, যাতে তারা কোনো রকমের আশ্রয় পায়। আমাদের বাড়ি দেখে নাও, পুরো ভেঙে গেছে। আমাদের এবার কিছু আছে না। আমি চান করেছি না 3 দিন থেকে কিছু। আমরা এমনি রাস্তার মধ্যে বসে আছি, আমরা 7 ফ্যামিলি। এবার কোথায় যাব? আমাদের কিছু চাকরি না, আমার বাবা ভ্যান চালায়, কিছু আছে না, আমাদের সব কিছু বাড়ির মধ্যে আছে। এবার আমরা কি করব আমি জানি না দিদি, একটু হেল্প। কিছু হয় না, আমাদের সব কিছু ঘরে ভিতরে আছে। আমরা গৃহহারা হয়েছে প্রচুর বাসিন্দারা। তারা একটাই চাইছে যে সঠিক পরিমাণে এখানে পরীক্ষা নিরীক্ষা করে বসবাসের ব্যবস্থা করা হোক, পানীয় জলের ব্যবস্থা করা হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, অর্থাৎ পুনর্বাসন চাইছে, যাতে সরকার পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্ত সমস্যার সমাধান করে।
ঘর থেকে নিয়ে জল কারেন্ট কিছু নেই। আমাদের যা দোকান বাজার ছিল, যা বিজনেস করে একটু 2 পয়সা আয় করে খেতাম ছেলেপুলে নিয়ে, সেটাও নষ্ট হয়ে গেছে। 4 দিন মাথায় যারা আসছে প্রশাসন থেকে, যারাই আসছে এখানে, সব নেতারাই আসছে, সব দলের নেতারা আসছেন, শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, কিন্তু সঠিক কেউ বলতে পারছেন না যে সরকার, রাজ্য সরকার কি কোনো কেউ যদি এসে আমাদের জন্য কি একটা ভাবনা চিন্তা করেছেন, কি জায়গা আমাদের নিয়ে যাবেন, কি করবেন। একটা ভয়ানক চিত্র, ভূমিকম্প হলে যেভাবে ঘরবাড়ি ভেঙে যায়, রাস্তা ফাটল ধরে, রাস্তা উঁচু হয়ে যায়, সেই জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে বেলগাছিয়া এই ভাগাড়ে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। কলকাতা হাইকোর্টের অনুমতিতে হলদিয়ায় শুভেন্দু অধিকারীর মিছিল দুপুর 1টা থেকে 4টের মধ্যে শুরু হবে এই মিছিল। হলদিয়ার মঞ্জুশ্রী থেকে সিপিটি মার্কেট পর্যন্ত এই মিছিল হবে। আপনাদের জানি রাখি, হলদিয়ার শুভেন্দু অধিকারীর এই মিছিল, এবং যেমনটা জানা যাচ্ছে হাইকোর্টের অনুমতিতেই কিন্তু এই মিছিল হবে হলদিয়ায়। দুপুর 1টা থেকে 4টের মধ্যে শুরু হবে এই মিছিল। হলদিয়ার মঞ্জুশ্রী থেকে সিপিটি মার্কেট পর্যন্ত এই মিছিল হওয়ার কথা রয়েছে। আজ আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিক বিষয় আজ এই মিছিলে, সেই একাধিক বিষয়কে নিয়েই আজকের এই মিছিল। আমরা দেখেছিলাম সম্প্রতি বাজেট যে অধিবেশন, সেই অধিবেশনে সাসপেন্ড হতে হয়েছিল বিজেপি বিধায়কদের, এবং সেই ঘটনার প্রতিবাদেই এই মিছিল। একই সঙ্গে আমরা সম্প্রতি দেখেছিলাম বারুইপুরে গিয়ে, সেখানে গিয়ে মূলত বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে তার কনভয়ে আক্রমণ করার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ সামনে এসেছিল, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই মিছিল। নজর রাখবো পরের খবরে। দিলীপ আছেন দিলীপেই। শুক্রবারের পরেও একই মেজাজে রয়েছেন দিলীপ ঘোষ। এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা। মেজাজ হারাইনি, যা বলেছি ঠিক বলেছি, রাজনীতি ছেড়ে দেব, তাও মেজাজ ছাড়বো না, নিজের অবস্থানেই অনড় প্রাক্তন বিজেপি সাংসদ। ব্যাক টু দ্য ওল্ড ফর্ম। বিতর্কের মুখে পড়েও নিজের অবস্থান ছাড়তে নারাজ দিলীপ ঘোষ। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। ঘটনার সূত্রপাত শুক্রবার। খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের মাঝপাড়ায় রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। অভিযোগ, সেই সময় বিক্ষোভ দেখায় একদল তৃণমূল কংগ্রেস কর্মী। দুপক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় দিলীপ ঘোষকে। কখনো বিক্ষোভকারীদের ওপরে গাড়ি চালানোর নিদান, তো কখনো গলা টিপে মেরে ফেলার হুঁশিয়ারি। শনিবারও একই ছবি। এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে ফের অকপট দিলীপ ঘোষ। দিলীপের মন্তব্যের কড়া সমালোচনা তৃণমূলের। দিলীপটা খুব ফ্রাস্ট্রেটেড গাই, উনি কোনো কিছু পাচ্ছেন না, কিছু পাওয়ার আশা করছেন। কিছু পেতে গেলে দলের কাছে তাকে একটু হিরোইজম দেখাতে হবে, উনি দেখাচ্ছেন, দেখাক। কিন্তু একটা কথা ঠিক, আপনি আপনার দলের কাছে হিরোইজম দেখিয়ে যা খুশি বলুন, বাংলার যারা মা, বাংলার যারা বোন, তাদের কখনো অপমান করবেন না। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। কর্মীদের মারার হুমকি দেওয়ার জন্য অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। মা বোনদের গলা টিপে মারবার কথা বলার জন্য অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরের বাংলোর সামনে দিলীপের গ্রেপ্তারির দাবিতে সরব হয় ঘাসফুল শিবির। দিলীপের গ্রেপ্তারির দাবিতে স্লোগান ওঠেও ওই বাংলোর সামনেই। বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সহ সভাপতি দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বাড়ির সামনে পৌঁছে যান বিজেপির নেতাকর্মীরা। স্লোগান এবং পাল্টা স্লোগানে এলাকায় ধুন্ধুমার। দুপক্ষের মধ্যে চলে তীব্র বচসা। সবকিছুর মাঝেও নির্বিকার দিলীপ।
রাজনীতিকে হাতিয়ার করে কারো বেয়াদবি সহ্য করতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট, কলকাতা টিভি। দেউচা পাচামি নিয়ে জট কাটাতে বীরভূমের দুই নেতার বৈঠক। এক বৈঠক করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, অপর আরেকটি বৈঠক করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অন্যদিকে শনিবার বীরভূমের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না অনুব্রত মণ্ডল। দেউচা পাচামি নিয়ে বৈঠক থাকায় তিনি কোর কমিটির বৈঠকে থাকতে পারেনি বলে সূত্রের খবর। পাশাপাশি এদিন সল্টলেকে WBPDCL অফিসে দেউচা পাচামি নিয়ে আরও একটি বৈঠকও হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই দেউচা পাচামির জট কাটাতে তৎপর হয়েছে প্রশাসন। দেউচা পাচামি নিয়ে সোমবার একাধিক বৈঠক হলো রাজ্যে। বীরভূমে জোড়া বৈঠক করল তৃণমূল জেলা নেতৃত্ব। আলাদা আলাদা দুটি বৈঠকে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে এদিনের তৃণমূলের কোর কমিটির বৈঠকে ছিলেন না অনুব্রত মণ্ডল। দেউচা পাচামি নিয়ে বৈঠক থাকায় তিনি কোর কমিটির বৈঠকে হাজির হতে পারেননি বলে সূত্রের খবর। কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। দুটি পৃথক বৈঠক করলেও অনুব্রত কাজল কেউ কারো বিরোধিতা করেননি বলেই সূত্রের খবর। 19 এপ্রিল সিউড়িতে কোর কমিটির পরবর্তী বৈঠক। আজকে আমাদের একটা কমিটি ছিল, সভাপতি রয়েছে, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে, এখানকার যতগুলো গ্রামের লোকরা রয়েছে, সেই কমিটিতে আজকে দিনে আমাদের বিডিও সাহেব ও আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল। আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামি আবার একটাই তো প্রকল্প, কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে। এদিন দেউচা পাচামি কয়লা খনির কাজ শুরু নিয়ে এক বৈঠক হয় সল্টলেকের WBPDCL এর অফিসে। বৈঠকে ছিলেন WBPDCL এর চেয়ারম্যান PB সেলিম, তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, বীরভূমের জেলাশাসক বিধান রায়, ভারত জাকাত মাঝি পরগনা আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে জট কেটেছে বলে জানিয়েছেন WBPDCL এর চেয়ারম্যান PB সেলিম। আমরা যে আমাদের রাজ্যে দেউচা পাচামি, বীরভূম জেলা দেউচা পাচামিতে যে কোল ব্লক নিয়ে যে পরিকল্পনা, আমাদের আগাম পরিকল্পনা কি আছে, কিভাবে এগোতে চাইছে, এটা নিয়ে যে কোনো ভাবে হোক কিছু ভুল বুঝাবুঝি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটা একটু পরিষ্কার করার জন্য, সেটা আমরা ওই যে কনফিউশনটা ক্লারিফাই করার জন্য খোলাভাবে আলোচনা হলো। অনেক কিছু আপনারা দেখলেন 3-4 ঘন্টা আমরা বসলাম, তাতে আমরাও স্যাটিসফাইড, আপনাদের কাছ থেকে শুনবে ওরাও স্যাটিসফাইড। তৃতীয় বৃহত্তম কয়লা খনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দেউচাতে, আর সেই কয়লা খনির খনন কার্য শুরু হওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। জট বেশ কিছুদিন ধরেই চলছিল দেউচা পাচামির কয়লা খনির কাজে নিয়ে। ভেসে আসছিল আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের জমি দেওয়া বা জমি অধিগ্রহণের বিষয় নিয়ে বেশ কিছু কথা, এবং কলকাতায় যারা আদিবাসী সংগঠনের নেতৃত্ব রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং সেখানেই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন WBPDCL এর চেয়ারম্যান PB সেলিম থেকে শুরু করে বীরভূম জেলার জেলাশাসক এবং আদিবাসী সংগঠনের নেতৃত্বরা। বৈঠক শেষে যে জটের কথা সামনে আসছিল সেই জট আপাতত কেটেছে বলেই জানাচ্ছেন যারা আদিবাসী সংগঠনের নেতা রয়েছেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে থাকা দেউচা পাচামির যে কাজ আবার নতুনভাবে শুরু হয়ে যাবে অতি শীঘ্রই, সেই রকমই আশ্বাস কিন্তু পাওয়া গিয়েছে শনিবারের এই বৈঠক থেকে। ক্যামেরায় সুবীর কুমার দাসের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। লোকসভার আসন পুনর্বিন্যাস আরো 25 বছরের জন্য স্থগিত রাখার দাবি জানালো জয়েন্ট অ্যাকশন কমিটি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে কমিটির বৈঠক হয়। চেন্নাইয়ের বৈঠকে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী ও 1 রাজ্যের উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মর্মে প্রস্তাব পাশ করা হয়েছে।
আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দক্ষিণের মুখ্যমন্ত্রীরা এক কাট্টা। লোকসভার আসন পুনর্বিন্যাস আরও 25 বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সহ দক্ষিণের অন্য মুখ্যমন্ত্রীরা। স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার দাবিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে চেন্নাইতে জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠক হয়। শনিবার বৈঠকে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। হাজির ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারও। যৌথ কমিটির প্রস্তাবে বলা হয়, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রায় এখনো পৌঁছানো যায়নি। এই পরিস্থিতিতে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত আরও 25 বছর স্থগিত রাখা হোক। এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনের আহ্বানে আসন বিন্যাস নিয়ে বৈঠকে ঐক্যবদ্ধ পদক্ষেপের ডাক দিল দাক্ষিণাত্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একতরফা উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি প্রতিবিধান চাওয়ার বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। 2019 লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করেছে বলে সূত্রের খবর। 2029 লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। সূত্রের খবর, জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সদস্য সংখ্যাও বৃদ্ধি হওয়ার কথা। দক্ষিণের রাজ্যগুলির তুলনায় হিন্দি বলয়ের রাজ্যগুলি থেকে লোকসভার আসন সংখ্যা অনেকটাই বাড়বে। গোটা বিষয়ে বিজেপির লাভবান হওয়ার কথা। ফলে দেশের রাজনীতিতে দাক্ষিণাত্যের কণ্ঠরোধ হবে। তাই বিজেপির এই কৌশল রুখতে এবার এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে এক কাট্টা হয়েছেন দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিরা। কলকাতা টিভি। ঢাকার দিকে এগোচ্ছে বাংলাদেশের নবম ডিভিশনের বাহিনী। সংবাদ মাধ্যমের একাংশ মারফত খবর মিলছে এমনই। নবম ডিভিশনের সদর দপ্তর সবর থেকে ধাপে ধাপে সেনারা মার্চ করছে ঢাকার দিকে। ঘাটাইল নামক স্থানে বাংলাদেশ সেনার 19তম পদাতিক সেনা মোতায়েন রয়েছে। নবম ডিভিশনের সদর দপ্তর থেকে ঢাকার দিকে এগোচ্ছে বাংলাদেশ সেনার পদাতিক বাহিনী। ইন্ডিয়া.com-এর খবর অনুযায়ী সবর থেকে ধাপে ধাপে সেনারা মার্চ করছে বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি ডিভিশন আছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ পদাতিক বাহিনী হল বাংলাদেশ সেনাবাহিনীর নবম ডিভিশন। ঘাটাইল নামক স্থানে বাংলাদেশ সেনার 19তম পদাতিক সেনা মোতায়েন রয়েছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের 3 বাহিনীর শীর্ষকর্তাদের বৈঠকে ডেকেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বাংলাদেশের পদাতিক বাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান, নৌসেনা বাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল ও বায়ুসেনা বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সেনা শাসনের দিকে? প্রবল চাপে ইউনূস প্রশাসন। নির্বাচন আওয়ামী লীগের যোগদানের কি সম্ভাবনা বাড়ছে? কলকাতা টিভি। দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর অনুরোধে গুজরাতি তরুণীদের নৃত্য নাচ দেখে ভেরি গুড মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউরোপে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সেই তরুণীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি কলকাতা টিভির পর্দায়। দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর অনুরোধে গুজরাতি তরুণীদের নৃত্য। ভেরি গুড। ওইখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি, আপনারা জানেন সকলেই যে লন্ডন সফরের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন। গতকালই আমরা দেখেছিলাম কলকাতা বিমানবন্দরের জন্য তিনি রওনা দিয়েছিলেন এবং আজ দুবাই বিমানবন্দরে গিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে গুজরাতি তরুণীদের নৃত্য নাচ দেখে ভেরি গুড মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে? দেখো, নিজের শহর বা বিদেশ হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ঘরের মেয়ে, একেবারে আপনজন হিসেবেই নিজেকে বরাবর প্রকাশ্যে আনতে ভালোবাসেন। তবে ইতিমধ্যে গতকাল তিনি কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দুবাই বিমানবন্দরের যে ছবি, সেই ছবি ইতিমধ্যেই কিন্তু বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুবাই বিমানবন্দরে রয়েছেন এবং সেখানে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গুজরাটের একটি পরিবার। তারা ইউরোপ যাচ্ছিলেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সেখানে দেখা হয়। বেশ কয়েক মিনিট তারা আলাপচারিতা করেন এবং তারপর মুখ্যমন্ত্রীর অনুরোধে সেখানে যে গুজরাটি পরিবার, সেই গুজরাটি পরিবারের তরুণীদের কাছে আবদার করে বসেন মুখ্যমন্ত্রী যে তাদেরকে মেহেন্দির যে অনুষ্ঠান, তাদের পারিবারিক অনুষ্ঠানের যে মেহেন্দি, তার নাচ গানের ঝলক দেখাতে হবে
এবং সেই কথা মতোই সেই দুই তরুণী বাংলার মুখ্যমন্ত্রী তথা দিদির কথা ফেলতে পারেননি এবং তারা মুখ্যমন্ত্রীর সামনেই সেখানে গুজরাটি অনুষ্ঠান বা গুজরাটি যে নাচ, সেই নাচ তারা প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রী সেই নাচ বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করেন এবং নাচ শেষে তাদেরকে ভেরি গুড মন্তব্য করেছেন। অর্থাৎ কলকাতা থেকে লন্ডন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরেও যেন মুখ্যমন্ত্রী গুজরাটি পরিবারের সাথে মিশে গিয়েছেন পরিবারের মতোই। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। ওইখানে চলছে। 2026-এর ভোটে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম সামাজিক প্রকল্পের প্রচার এবং বিরোধীদের জবাব দিতে টিম ফ্যাম বৈঠকে বসেছে আজ এবং সেই বৈঠকে যোগ আইটির সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীদের। আপনাদের জানিয়ে রাখি, সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনী রাজ্যে এবং সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যায় এবং তার মাধ্যমে কিভাবে রণকৌশল তৈরি করা যায়, সেই বৈঠকই আজ রয়েছে। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম তাদের আজ বৈঠক রয়েছে। সামাজিক প্রকল্পের প্রচার এবং বিরোধীদের জবাব দিতে টিম ফ্যামের এই বৈঠক। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে আজকের এই বৈঠকে মূলত কারা কারা থাকবেন এবং কোন কোন বিষয় গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে? রয়েছেন শুভাশিস চক্রবর্তী এবং এখানে দাঁড়িয়ে মূলত যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে 2026টা সামনে সঙ্গে থাকো তুমি দেবাশিস। তৃণমূল কংগ্রেসের আমরা চলি, তার যে ফিলোসফি আমরা চলি, সেই ফিলোসফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষকে, অর্থাৎ মানুষই সব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। দলকেও সেভাবে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা অভিষেক নিয়েছে। ফলে অভিষেক তো অধিনায়ক তো বটেই, এবং এই ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে সব থেকে অর্গানাইজড গ্রুপ এবং এরা বিজেপি সিপিএম এর যে মিথ্যাচার, যে অভিযোগ, যে কুৎসা, তার বিরুদ্ধে এরা লড়াই করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট মানুষের কাছে আরও যাতে পৌঁছে দেয়, তার প্রচার পৌঁছে যাচ্ছে কিভাবে তার প্রচার। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম তাদেরই আজ বৈঠক এবং যেমনটা আপনারা শুনলেন স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই সিপিএম যে কিভাবে তারা ফিরবে, কারণ একটা 34 বছরের দল, সেই দল আজকে শূন্যে পরিণত হয়েছে, কোনো আসনেই তারা জিততে পারছে না। অর্থাৎ মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে দিল, কেন প্রত্যাখ্যান করলো, তার বিশ্লেষণ ওদের নিজেদের করা উচিত। কিন্তু আমি এখনো দেখি ওরা শুধুমাত্র কুৎসায় নিয়োজিত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে তার বিরুদ্ধে আক্রমণ করা যাবে, মিথ্যাচার করা যাবে, সেই কাজে ব্যস্ত রয়েছে। তো সিপিএম আর ফিরবে কিনা আমি জানি না। যে সুনিতা উইলিয়ামস তিনি ফিরে এসেছেন মহাকাশ থেকে, মহাশূন্য থেকে, সিপিএম মহাশূন্য থেকে আদৌ আর কোনোদিন ফিরবে কিনা এটা সন্দেহ আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ভাগীরথী পাড় ধসে যাচ্ছে, মানুষ হিরোইন হয়ে পড়ছেন। বেলগাছিয়ার ক্ষেত্রে আমরা যে ডাম্পিং স্টেশন দেখলাম, দুটো জায়গায় যদি কানেক্ট করা যায়। ধস নামছে কোথায়? রঘুনাথগঞ্জ গঙ্গার পাড়ে। দেখুন, গঙ্গার যে কেন্দ্রীয় সরকার গঙ্গার যে ডেভেলপমেন্ট, গঙ্গার যে ভাঙন, সেটা রোধ করার জন্য যে ব্যবস্থা, সেটা কেন্দ্রীয় সরকার তো নিচ্ছেই না এবং এই প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ এই বাংলার প্রতি তাদের একেবারেই নেই, বাংলাকে বঞ্চনা করে চলেছেন। ফলে বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন হচ্ছে সেইগুলোকে রোধ করতে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকারের থেকে আমরা 1,71,000 কোটি টাকার উপরে পাই। বিভিন্ন প্রকল্পের যে অর্থ বরাদ্দ পাওয়া উচিত রাজ্যে, সেটা তারা বঞ্চিত করে রেখেছে। গঙ্গা ভাঙনও তাই আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
দাদা হিন্দি ভাষী ভোট একটা যে ফাটল দেখা গিয়েছে ডাম্পিং স্টেশনের পার্শ্ববর্তী এলাকায়, সেখানে মানুষ জড়িয়ে পড়েছেন, কোথায় সেটা দেখছি আমাদের প্রশাসন আছে, আমাদের পুরসভা কর্পোরেশন আছে, তারা দেখছে বিষয়টা। দাদা হিন্দি ভাষী ভোট একটা ফ্যাক্টর হয়ে উঠছে, যেটা লোকসভা ভোটের নির্বাচনের যে বিশ্লেষণ তা থেকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিজেপি কাজ করছে, শাসক দল কি কাজ করবে, কিছু ভাবছেন? না, আমাদের রাজ্যে যত মানুষ বাস করে, এই বাংলায় যারা কর্মসূত্রে জন্মসূত্রে এই বাংলায় রয়েছেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, সব ভাষাভাষীর মানুষ, সকলের জন্য আমাদের সরকার কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের আনন্দ উৎসব, ধর্মীয় উৎসব সব জায়গায় অংশগ্রহণ শুধু করেন না, তাদের সরকারি পরিষেবা তারা প্রত্যেকে পান। ফলে আমরা হিন্দিভাষী, বাংলাভাষী বা কোনো ধর্ম, এ ধর্ম সে ধর্ম, এরম কোনো বিভেদ কিন্তু তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেস জানে মানুষই সব, এই বাংলাকে যারা ভালোবাসে তারা সকলেই বাঙালি, এবং তাদের জন্য আমাদের সরকার, আমাদের দল থাকবে। দাদা তোহা সিদ্দিকীর বক্তব্য নিয়ে আপনি বলেছেন বিজেপি সুর মেলাচ্ছে, কেন বললেন? তার বিষয়টা হচ্ছে যে ওনার বক্তব্যের কোনো আমি প্রতিক্রিয়া দিতে চাই না, কারণ সব বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে আমি তাদের গুরুত্ব বাড়াতে চাই না। আমরা কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার আদর্শ নিয়ে কাজ করছি, একদিকে ডেভেলপমেন্ট আর একদিকে। আপনারা শুনছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তিনি বিভিন্ন বিষয়ে আজকের এই বৈঠকের সম্পর্কে যেমনটা জানালেন, তার পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকের এই বৈঠকে মূলত কি কি আলোচনা হলো বলে জানা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে? দেবাশিস দা, শোনা যাচ্ছে? আজ এই ফ্যামের বৈঠক, যে বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে 2026-এর ভোটে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক, এবং সেখানেই একাধিক বিষয়ে আজ আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নামলো পারদ। রবিবারও আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। কলকাতায় সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ, এবং এমনটাই পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ঝড় বৃষ্টির জেরে একদিকে যেমন এক ধাক্কায় অনেকটাই পারদ নেমেছে, তার পাশাপাশি আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। তার পাশাপাশি কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশও দেখা যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।